বৃদ্ধ অন্ধ অসহায় দৃষ্টি মেলে বারান্দা থেকে শুধু বললেন, কি হলো ডেভিল? লক্ষ্মী, অবিনাশ? কেউ সাড়া দিল না। বৃদ্ধ অনুমানে বুঝলেন পরবর্তী ঘটনার অনুক্রম। লক্ষ্মী ছুটে নেমে গেল সিঁড়ি দিয়ে। তার মানে মেয়েটি বাগানে নেমে গেল। তারপরেই ভেসে এলো ডেভিলের গর্জন, অবিনাশের লিস লিস আর লক্ষ্মীর আর্তচিৎকার। বুঝতে অসুবিধা হয়নি গোকুলের। অবিনাশ এ সুযোগ ছাড়েনি। বাড়িতে আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। লক্ষ্মীর মৃত্যু কেমন করে হলো তার কোনো প্রমাণ থাকবে না। বৃদ্ধ মেঝের ওপর বসে পড়েছিলেন ওই বারান্দাতেই। চমক ভাঙল একটি লোমশ স্পর্শে। ডেভিল ওর পায়ের ওপর মুখ ঘষছে। প্রথমে দুরন্ত ক্রোধে ওকে মারতে উঠেছিলেন, তারপর হাতটা নামিয়ে ওকে ঠেলে দেন। আপন মনেই বলে ওঠেন, তোর কি দোষ? তোকে আমরা যা শিখিয়েছি তাই তো শিখবি তুই। তারপর ডেভিলের গলা জড়িয়ে হু হু করে কেঁদে ফেলেছিলেন অন্ধবৃদ্ধ। এ তুই কি করলি ডেভিল? হঠাৎ আবার বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসেন। একটি নারী কণ্ঠের রুদ্ধ ক্রন্দনের ক্ষীণ রেশ কানে গেছে তার। অন্ধ দৃষ্টি মেলে বৃদ্ধ বলেন, কে? কে ওখানে কাঁদছে? আবার পায়ের ওপর একটা লোমশ স্পর্শ। হাত বুলিয়ে বোঝেন মাথার চুল। লক্ষ্মী? হাত বুলিয়ে বোঝেন মাথার চুল। লক্ষ্মী, তুই তুই বেঁচে আছিস? ডেভিল তোকে? বৃদ্ধের পায়ের ওপর মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে হতভাগিনী। বলে, না দাদু, না, ডেভিল তো মানুষ নয়, ও যে কুকুর। এরপর লক্ষ্মী আর শোনাতে পারেনি বাসু সাহেবকে। কান্নায় ভেঙে পড়েছিল সে। মোট কথা, সেই নিভৃত সন্ধ্যায় লক্ষ্মী নাকি তার সব দুঃখের কথা তার দাদুকে শোনায়, বাবার মৃত্যু থেকে শুরু করে অবিনাশ চন্দ্রের বিতরণ পূর্ব পর্যন্ত। কেন সে এতদিন সব কথা স্বীকার করতে পারেনি সেই গ্লানিকর অধ্যায়টাও অকপটে নিবেদন করে। বাসু বলেন, উপায় নেই মিনতি, সেই গ্লানিকর ইতিহাসটাও আরেকবার আমাকে বলতে হবে। তুমি ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জের আসামি। উকিল হিসেবে সব কথা আমার জানা দরকার। মমতা দেবী উঠে দাঁড়ান। বাধা দিল মিনতি। বললে, যাবেন না মাসিমা, কথাগুলো আপনাদেরও শোনা দরকার। দাদুকে আমি খুন করিনি, কিন্তু আমি নিষ্পাপ নই। মমতা জড়িয়ে ধরেন ভাবি পুত্র বধূকে। বলেন, না রে পাগলি, পাপ তুই করিসনি, করতে পারিস না। তবে তুই কি বলতে চাস তা আমি বুঝেছি। আমার সিদ্ধান্ত তাতে এক চুল বদলাবে না। তবে আমি তো মা, বসে বসে ও কথা আমি শুনতে পারবো না। রঞ্জু থাক, তার সব কথা জানা দরকার। সে পুরুষ মানুষ, তাকে সহ্য করতে হবে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেলেন মমতা দেবী। রঞ্জনও উঠে দাঁড়িয়েছিল। মিনতি যেন ধমক দিল তাকে, তুমি বসো রঞ্জুদা, শুনলে না মা কি বলে গেছেন? রঞ্জন আবার বসে পড়ে তার আসনে। লক্ষ্মীকে গ্রেপ্তার করা হলো না আদৌ। বস্তুত পুলিশ মামলা সাজালই না, কারণ অটোপসি সার্জন স্থির সিদ্ধান্তে এসেছেন গোকুলচন্দ্রের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। অত্যন্ত মানসিক উত্তেজনায় মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বার্ধক্যজনিত কারণে বন্ধ হয়েছিল তার। বিষ প্রয়োগে হত্যার কেস এটা আদৌ নয়। ফৌজদারি মামলার পালা চুকল। সম্পত্তি নিয়ে দেওয়ানি মামলাও হল না। ওখানকার স্থানীয় এমএলএ সন্তোষবাবু গোকুলচন্দ্রের ছাত্র। তিনি মধ্যস্থ হয়ে একদিন সকলকে ডেকে পাঠালেন। এলেন সবাই, আরাধনা, গিরিনবাবু, রঞ্জন, দুর্গামণি। সলিসিটর বিজন দত্তকে নিয়ে অবিনাশ এবং লক্ষ্মীর তরফে উপস্থিত হলেন স্বয়ং পি.কে. বাসু। সন্তোষবাবু বললেন, মাস্টার মশাইয়ের সম্পত্তি নিয়ে একটা বিশ্রী মামলা হয়, এটা আমরা কেউই চাই না। মাস্টার মশাই কোনো উইলও করে যাননি, ফলে ইনহেরিটেন্স অ্যাক্ট অনুযায়ী সে সম্পত্তি কে পাবে তা নির্ধারণ করতে মামলা মোকদ্দমা নিষ্প্রয়োজন। প্রশ্ন তো একটাই, লক্ষ্মী দেবী প্রকৃতপক্ষে মিনতি রায়চৌধুরী কিনা সেটা কোনো আরবিট্রেটারের মাধ্যমে আপনারা চূড়ান্তভাবে নির্ধারণ করুন। লক্ষ্মী দেবী যদি মিনতি হয় তাহলে অবিনাশবাবুর দাবি টেকে না, না হলে অবিনাশবাবুই নিকটতম আত্মীয়। অবিনাশ বললেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরবিট্রেটারের রায় যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা আপিল করতে পারবো? না, পারবেন না। ইন্ডিয়ান আরবিট্রেশন অ্যাক্ট অনুযায়ী ওই মধ্যস্থের রায়ের ওপর কোনো আপিল করা চলে না, যদি না প্রমাণ করা যায় তিনি পক্ষপাতদুষ্ট হয়েছেন বা উৎকোচ গ্রহণ করেছেন। অবিনাশ ইতস্তত করতে থাকেন।
সন্তোষবাবু বলেন, কিন্তু আরবিট্রেটর তো আপনার সম্মতি সাপেক্ষে নির্ধারিত হবে, তিনি তো আপনার বিশ্বাসভাজন লোক। অবিনাশ বলেন, আপনি নিজে সালিশি করলে আমার আপত্তি নেই। বাসু বলেন, আমার মক্কেল এ প্রস্তাবে স্বীকৃত। সন্তোষবাবু বলে, আগে না, আমার নিজেরই আপত্তি আছে। প্রথম কথা, আমি বর্তমানে অত্যন্ত ব্যস্ত, অ্যাসেম্বলি খোলা। দ্বিতীয়ত, আমি আইনজ্ঞ নই, উত্তরাধিকার আইন সম্বন্ধে ভালো জানি না। আমি বরং একজন দ্বিতীয় ব্যক্তির নাম প্রস্তাব করছি, দেখুন আপনারা রাজি কিনা। আমি কলকাতা বারের প্রবীণতম ব্যারিস্টার A.K. রের কথা বলছি। তিনি রিটায়ার্ড, আইনজ্ঞ, বিচক্ষণ, আইনের বিষয়ে প্রগাঢ় পণ্ডিত এবং তার সততার বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। অবিনাশ নিম্নস্বরে তার উকিলের সঙ্গে পরামর্শ করে বললে, আমরা রাজি। বাসু বলেন, আমার মক্কেলও রাজি, তবে একটা কথা বলে রাখি, আমি এককালে A.K. রে সাহেবের জুনিয়র হিসেবে বারে প্রবেশ করেছিলাম। বিজন দত্ত বাধা দিয়ে বলেন, মিস্টার বাসু, রে সাহেবকে চেনে না এমন আইনজীবী কলকাতায় নেই। জুনিয়র কেন, আপনি তার একমাত্র পুত্র হলেও আমরা রাজি হতাম। তিনি পক্ষপাত দোষের ঊর্ধ্বে থাকতেন তা সত্ত্বেও। তবে তিনি কি রাজি হবেন? সন্তোষবাবু বলেন, হবেন। গোকুলবাবুর সঙ্গে অতি নিকট সম্পর্ক ছিল তার। বাসু বলেন, তাই নাকি? নিকট সম্পর্ক? তা তো জানতাম না। হ্যাঁ, রক্তের সম্পর্ক নয়, পাণ্ডিত্যের সম্পর্ক। মাসখানেক পরের কথা, প্রবীণ এবং অবসরপ্রাপ্ত ব্যারিস্টার A.K. রের বৈঠকখানায় বসেছে মামলার প্রথম অধিবেশন। সালিশি মামলার একটা মস্ত সুবিধা এই যে মধ্যস্থকে 3 মাসের মধ্যে রায় দিতে হয়। ফলে দেওয়ানি মামলার মতো বছরের পর বছর আদালতে মামলা ঝুলে থাকার আশঙ্কা নেই। বাদী তার অভিযোগ বিস্তারিতভাবে লিখে পেশ করেন, প্রতিবাদী তার প্রত্যুত্তরও পেশ করেন, অতঃপর শুনানি হয়। দুপক্ষ ইচ্ছে করলে নিজ নিজ আইনজ্ঞ পেশ করতে পারেন। আরবিট্রেটর ইচ্ছা করলে সাক্ষীর শপথ গ্রহণ করতে পারেন, আদালতের বিচারকের মতো। যদিও সচরাচর তা করা হয় না। সাক্ষী, প্রমাণ, সওয়াল জবাব আদালতের মতো হতে পারে, আবার নাও হতে পারে। শুধু বিবাদমান উভয় পক্ষ সমান সুযোগ পাচ্ছে কিনা এটা আরবিট্রেটরকে দেখে নিতে হয়। রায়ে তাকে যুক্তি দেখাতে হয় না। এমনকি ক্ষেত্রবিশেষে মাত্র 1 লাইনের রায় দেওয়া হয়েছে এমন নজিরও আছে। বাদীর প্রতিবেদন এবং প্রতিবাদীর প্রত্যুত্তর পেশ করা হয়েছে। এবার রে সাহেব বসেছেন বিচার করতে। ওর টেবিলের একদিকে বসেছেন বাতকগ্রস্তা আরাধনা, অবিনাশ এবং তার অ্যাডভোকেট বিজন দত্ত। অপরদিকে লক্ষ্মী, রঞ্জন, মমতা এবং বাসু সাহেব। একজন শ্রুতি লিখনকারী নোটবই পেন্সিল বাগিয়ে বসে আছে এক পাশে। সাক্ষীরা পাশের ঘরে, ডাক পড়লে আসবেন। রে সাহেবের নির্দেশে বিজন দত্ত তার প্রারম্ভিক ভাষণে বললেন, মিলর্ড, আমার মক্কেল তার বক্তব্য লিখিতভাবেই বলেছেন। আমরা চূড়ান্তভাবে প্রমাণ করব প্রতিবাদিনী শ্রীমতী লক্ষ্মী শর্মা একজন প্রবঞ্চক। শ্রীরামপ্রসাদ শর্মা তার পালক পিতা নন, জনক পিতা। লক্ষ্মী দেবীর জন্ম পাটনা রেলওয়ে হাসপাতালে। জন্ম তারিখ 2রা ফেব্রুয়ারি 1948। তার গর্ভধারিণীর নাম ফুলেশ্বরী। অপরপক্ষে গোকুলচন্দ্রের নাতনির জন্ম 7 সেপ্টেম্বর 1949। প্রমাণস্বরূপ আমরা পাটনা হাসপাতালের রেজিস্টারের একটি ফটোস্ট্যাট কপি দাখিল করছি। এটি আমাদের 1 নম্বর এক্সিবিট। বাসু বললেন, ওটি নথিভুক্ত করায় আমাদের কোনো আপত্তি নেই মিলর্ড, বরং আদালতের সময় সংক্ষেপ করার জন্য আমরা আরও স্বীকার করছি যে ওই ফটোস্ট্যাট কপিখানা মূল হাসপাতাল রেজিস্টার থেকেই গ্রহণ করা, যাচাই করার দরকার নেই। রে সাহেব বলেন, থ্যাংক ইউ কাউন্সিল, ইয়েস ইউ মে প্রসিড প্লিজ। বিজনবাবু বলেন, রামপ্রসাদ শর্মার সাক্ষ্যে আমরা প্রমাণ করব যে তিনি 1963 সালের মে মাস পর্যন্ত পূর্ব রেলওয়েতে চাকরি করেন এবং পাটনার রেল কোয়ার্টার্সে বাস করতেন। লক্ষ্মীও তার সঙ্গে সেখানে থাকত এবং স্কুলে পড়ত। তার 11 বছর বয়সের সময় ছাপড়া জেলার বিশৌলী গ্রামের জোরদার চাষি মহাদেব প্রসাদ দেওয়ের সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের 2 বছর পর 24/3/63 তারিখে পুত্রবধূকে স্বগৃহে নিয়ে যাওয়ার জন্য মহাবীর রামপ্রসাদের গৃহে আসে। সেই রাত্রেই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ওঠে। তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সার্জন ডক্টর শঙ্করী প্রসাদ তার পেটে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। সেই অপারেশন সম্বন্ধে হাসপাতাল রেজিস্ট্রারে যে তথ্য লেখা আছে এটি তার ফটোস্ট্যাট কপি, আমাদের 2 নম্বর এক্সিবিট। সুতরাং প্রতিবাদী পক্ষের মন গড়া কাহিনী কিছুতেই গ্রহণযোগ্য নয়।
আদালত অনুমতি করলে এবার আমরা একে একে আমাদের সাক্ষীদের ডাকতে পারি। রে সাহেব বললেন, না, তার পূর্বে আমি প্রতিবাদীর প্রারম্ভিক ভাষণটা শুনতে চাই। বাসু বললেন, মিলর্ড, প্রতিবাদীর বক্তব্য সংক্ষিপ্ত। যাকে এই মামলায় প্রতিবাদী করা হয়েছে, অর্থাৎ রামপ্রসাদের পালিতা কন্যা লক্ষ্মী দেবী, তিনি প্রকৃত প্রস্তাবে গোকুলচন্দ্রের পৌত্রী মিনতি রায়চৌধুরী। কেন আমার মক্কেল এই সত্যটা এতদিন গোপন করে রেখেছিলেন সে কথা তিনি আমাকে জানিয়েছেন, কিন্তু প্রকাশ্য আদালতে সেটি তিনি জানাতে অনিচ্ছুক। এইটুকুই এ মামলায় জটিলতা। সে কথা যদি প্রকাশ করে বলবার অধিকার আমার থাকত, তাহলে এ মামলার মীমাংসা 5 মিনিটের মধ্যে হয়ে যেত। বিজন হঠাৎ বলে বসেন, অর্থাৎ সহযোগীর প্রকৃত সত্য গোপন করে মামলা জিততে চাইছেন? বাসু বলেন, না, ডাকাতে ধরে নিয়ে যাওয়া একটি অসহায়া নারী যদি তার সমস্ত অভিজ্ঞতা প্রকাশ্য আদালতে পেশ করতে না চায়, তবে তাকে সত্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা যায় না। এ মামলায় আমাদের দায় প্রমাণ করা রামপ্রসাদের স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা কন্যা, এবং এই প্রতিবাদিনী এক ব্যক্তি নয়। আমাদের দায় প্রমাণ করা প্রতিবাদিনী গোকুলচন্দ্রের পৌত্রী মিনতি দেবী, তার বেশি নয়। তাই করব আমরা, এর বেশি আর আমার কিছু বলার নেই আপাতত। বিজনবাবুর তরফে প্রথম সাক্ষী রামপ্রসাদ শর্মা তার নাম, ধাম, পরিচয় দিয়ে অবিনাশের সঙ্গে তার যা কথাবার্তা হয়েছিল তা জানালো। 100 টাকা মাস মাহিনায় সে লক্ষ্মীকে অবিনাশের সঙ্গে কলকাতায় পাঠিয়েছিল। অবিনাশের কথা অনুযায়ী সে বিশ্বাস করেছিল অবিনাশের উদ্দেশ্য একটি মরণোন্মুখ অন্ধবৃদ্ধের শেষের দিনগুলিকে একটি মিথ্যার কোহিলিকায় ভরিয়ে দেওয়া। বিজনবাবুর প্রশ্নের উত্তরে তিনি জানালেন, শনিচরীকে বিবাহ করার পূর্বে তিনি ফুলেশ্বরীকে বিবাহ করেন। ফুলেশ্বরীর একটি মাত্র কন্যা সন্তান হয় লক্ষ্মী। হ্যাঁ, সে পাটনা স্কুলে পড়ত। 11 বছর বয়সে বিবাহ হয়, ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ সওয়াল অন্তে বিজনবাবু বাসু সাহেবের দিকে ফিরে বলেন, ইউ মে ক্রস হিম নাও। বাসু বলেন, পান্ডাজি, আপনি আধ ঘন্টা ধরে অনেক অবান্তর কথা বলেছেন। অবশ্য দোষ আপনার নয়, যেভাবে প্রশ্ন হয়েছে সেভাবেই জবাব দিয়েছেন আপনি। এবার আমার একটি সোজা কথার সরল উত্তর দিন। ওই মেয়েটি, অর্থাৎ এ মামলার প্রতিবাদিনী কি আপনার স্বর্গগতা স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাত কন্যা? না। ওই মেয়েটির সঙ্গে ছাপড়া জেলার মহাদেব প্রসাদ দেওয়ের পুত্রের বিবাহ হয়েছিল? না। অবিনাশচন্দ্র যখন ওই মেয়েটিকে গোকুলচন্দ্রের নাতনি হিসেবে কলকাতায় নিয়ে আসতে চাইলেন, তখন কি আপনি অনুমান করেছিলেন যে হয়তো আপনার পালিতা কন্যা তার পিতামহের কাছেই যাচ্ছে? বিজনবাবু আপত্তি করেন, মিলর্ড, সাক্ষীর অনুমান কোনো এভিডেন্স নয়। একেরে বলেন, অবজেকশন ওভার রুলড। এটা আদালত নয়। সাক্ষী কেন তার কন্যাকে অবিনাশবাবুর সঙ্গে পাঠান তা আমি জানতে চাই। বলুন। না, সেটা আমি নিশ্চিতভাবে জানতাম না। বেটি কোনোদিনই তার প্রকৃত পিতৃপরিচয় আমাকে জানায়নি। আমি জানতাম সেটা ওর দুঃখের ইতিহাস, তাই জানতে চাইনি। তবে আমি অনুমান করেছিলাম হয়তো আমার পালিতা কন্যা তার পিতৃগৃহেই যাচ্ছে। বিদায় দেওয়ার সময় সে কথা কি আপনার পালিতা কন্যাকে বলেছিলেন? বলেছিলাম। আমি বেটিকে বলেছিলাম, দেখ, তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যায়। যদি দেখিস ঠিক বন্দরে পৌঁছাতে পারিসনি, তাহলে ফিরে আসিস। আমার বাড়ির দরজা চিরকাল তোর জন্য খোলা থাকবে। আর একটা কথা পান্ডাজি, এই মেয়েটি, মানে কবে আপনার পালিতা কন্যা আপনার সংসারে আসে, কিভাবে আসে, তা আপনি জজ সাহেবকে জানাবেন কি? জানাবো হুজুর। আমার কন্যা লক্ষ্মী আত্মহত্যা করেছিল ওই পাটনা শহরেই। ওর নামে যে মিথ্যা কলঙ্ক রটেছিল তা ও সহ্য করতে পারেনি। ফুলেশ্বরী একেবারে পাগলের মতো হয়ে যায়। ওই সময় ঘটনার চক্রে আমি মেয়েটিকে উদ্ধার করি পাটনায়, গঙ্গার ধারে। এও আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। কেন ও আত্মহত্যা করতে যাচ্ছিল তা ও আমাকে জানায়। আমি তাকে আমার কন্যা লক্ষ্মীর কথা বলি, তাকে বোঝাই এটাই মেয়েদের নিয়তি, লাঞ্ছনা সইতেই মেয়েরা দুনিয়ায় পয়দা হয়। তবু আত্মহত্যা মহাপাপ, ওকে আমার সংসারে আশ্রয় দিই। ওই সময়েই রিটায়ার করে আমি রাজগিরে চলে আসি। মেয়েটিকে আমি আমার মৃতকন্যার স্থূলভুক্তা করে নিই। নিজের সংসারে ও হতভাগী কেন ফিরে যেতে পারেনি সে কথা আমি বলবো না বাবুজি। বেটি যদি নিজে সে কথা বলে সে তো স্বতন্ত্র কথা। আমি তাকে জবান দিয়েছিলাম তার দুঃখের কথা দুনিয়াকে জানাবো না। আমি আমার সত্য রক্ষা করেছি, ফুলেশ্বরীও করেছিল,
আমার বর্তমান স্ত্রী শনিচরি পর্যন্ত জানে না ও তার সতীনের গর্ভজাত নয়। এর বেশি আমি কিছু বলবো না বাবুজি। দ্যাটস অল মিলর্ড। পান্ডাজি তার পালিতা কন্যার দিকে তাকিয়ে দেখেন তার দুই চোখে জল। বিজন বিচারকের অনুমতি নিয়ে পান্ডাজিকে পুনরায় জেরা শুরু করেন। তাহলে আপনি অবিনাশবাবুকে কেন জানালেন না এই মেয়েটি আপনার কন্যা নয়? এই প্রশ্নের জবাব আমি দেব না বাবুজি। বিজন উত্তেজিত হয়ে বলেন, মিলর্ড, সাক্ষী হোস্টাইল, আপনি তাকে বাধ্য করুন। একেরে বলেন, সাক্ষী প্রতিবাদী পক্ষের নয়, আপনার। উনি যদি আপনার সঙ্গে সহযোগিতা না করেন আমি নাচার। কিন্তু উনি যে ইতিমধ্যে ও পক্ষের কাছে ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না তার প্রমাণ কি? দিচ্ছেন সেটা আপনি প্রমাণ করুন। আপনার প্রশ্নের জবাবে ওকে এমন কথা বলতে হবে যা গোপন রাখার জন্য তার এভিডেন্স মোতাবেক তিনি তার অ্যারেস্ট পালিত কন্যার কাছে প্রতিশ্রুত। আমি তাকে বাধ্য করতে পারি না। আই রিপিট, সাক্ষী বাদীপক্ষের। বিজন হতাশ হয়ে বলেন, দ্যাটস অল মিলর্ড। দ্বিতীয় সাক্ষী অবিনাশ চন্দ্র। বিজনবাবুর প্রশ্নে তিনি তার উকিলের প্রারম্ভিক ভাষণের সব কথাই স্বীকার করে নিলেন। বাসু জেরায় তাকে প্রশ্ন করেন, রাজগীর থেকে সোজা কলকাতায় না আসে আপনি হঠাৎ কাশী গিয়েছিলেন কেন? তীর্থ দর্শনে, বেড়াতে। কিন্তু কাশীতে পৌঁছে ধুলোপায় আপনি দুর্গাবাড়ি অঞ্চলের সেই বাড়িটিতে প্রথম গিয়েছিলেন যেখানে গোকুলচন্দ্রের পুত্র খুন হন, তাই নয়? অবিনাশ চুপ করে থাকেন। কি যেন ভাবছেন তিনি। বাসু বলেন, যদি স্মরণ না হয় তবে তাই বলুন। আমি বরং পরবর্তী সিটিংয়ে কাশীর লেকচারার অশোক মেহতাকে সাক্ষ্য দিতে ডাকি। তৎক্ষণাৎ মনে পড়ে গেল অবিনাশের। স্বীকার করলেন তিনি। এবার হুজুরকে বুঝিয়ে বলুন, আপনি যখন নিজে নিঃসন্দেহ ছিলেন যে লক্ষ্মী আসলে মিনতি নয়, তখন সর্বপ্রথমে বিশ্বনাথের মন্দিরে বা গঙ্গা স্নানে না গিয়ে তাকে ওই বাড়ি দেখাতে নিয়ে গেলেন কেন? আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অবিনাশ। ভেবে নিয়ে বলেন, আমি জানি না। জানেন, স্বীকার করছেন না। আপনি ভগ্নিপতিকে সান্ত্বনা দেবার জন্য মেয়েটিকে সংগ্রহ করেননি। আপনি চেয়েছিলেন ওই জাল মিনতির সাহায্যে জেনে নিতে গোকুলচন্দ্র কোথায় তার গুপ্তধন লুকিয়ে রেখেছেন। স্বীকার করুন। না না, এ কথা সত্য নয়। নয়? তাহলে কলকাতায় এসে প্রথমেই কেন দুর্লভ নিকেতনে যাননি? কেন তাকে শাঁখারীপাড়ার বাড়িটি চিনিয়ে দিতে গিয়েছিলেন? সে যে জাল, এ কথা কেন সকলের কাছে গোপন রেখেছিলেন? অবিনাশ রুখে ওঠে। আপনি কি বলতে চাইছেন? জাল মিনতি সম্পত্তি পেলে আমার কি? আপনার সব, কারণ আপনি একা জানতেন সে জাল। তার মৃত্যুবান পকেটে নিয়ে আপনি তাকে খেলাচ্ছিলেন। জাল মিনতি যদি গুপ্তধনের সন্ধান পায়, সম্পত্তি পায়, তখনই আপনি দুনিয়াকে জানাতেন যে সে জাল। সবকিছু আপনাতে বর্তাত। আপনার এই অভিযোগ মিথ্যা। এবার বলুন, গোকুলবাবুর মৃত্যুর পূর্বদিন সন্ধ্যায় কি আপনি তার পোষা কুকুর ডেভিলকে ওই মেয়েটির দিকে লেলিয়ে দেননি? না, এই অভিযোগও সর্বৈব মিথ্যা। একেরে বলেন, কুকুরটার ব্যাপারে আমরা এখনো জানি না। কাউন্সিল যদি তার ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝিয়ে বলেন সুবিধা হয়। বাসু বলেন, মিলর্ড, গোকুলচন্দ্রের একটি কুকুর আছে, নাম ডেভিল। গ্রেট ডেন আর জার্মান ম্যাস্টিফের ক্রসব্রিড। প্রকাণ্ড বাঘের মতো খানদানি কুকুর। লক্ষ্মী এ বাড়িতে আসার পর থেকে সে প্রচণ্ডভাবে ডাকতে থাকে। লক্ষ্মীকে বলা হয় সে যেন ওই কুকুরটার ধারে কাছে না যায়, তাহলে ডেভিল তাকে ছিঁড়ে ফেলবে। বাসু অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করেন কিভাবে অবিনাশ ওই কুকুরটাকে লক্ষ্মীর দিকে লেলিয়ে দেন এবং কিভাবে বোকা হন। একেরে বলেন, স্ট্রেঞ্জ স্টোরি। বিজন দত্ত ফোড়ন কাটেন, স্টোরিজ আর ইউজুয়ালি স্ট্রেঞ্জ মিলর্ড। আষাঢ়ে গল্পটা শুনতে আমাদেরও বেশ ভালো লাগছিল, তবে গল্পই, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বাসু অবিনাশের দিকে ফিরে বলেন, আপনি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করছেন? অত্যন্ত। বাসু বলেন, দ্যাটস অল মিলর্ড। বাদীপক্ষের আর কোনো সাক্ষী না থাকায় এবার প্রতিবাদী তরফের প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিতে এলেন, ডক্টর পি উপাধ্যায়, এমডি, FRCS। বাসু সাহেব তাকে প্রশ্ন করেন, গত পরশুদিন প্রতিবাদিনী ওই মেয়েটিকে আমি আপনার চেম্বারে নিয়ে গিয়েছিলাম এবং আপনি তাকে পরীক্ষা করেছিলেন, একথা সত্য? আপনার উভয় প্রশ্নের উত্তরই হ্যাঁ, সত্য। ডাক্তারি পরীক্ষায় আপনি কি দেখেছেন?
আপনার একান্ত অনুরোধ মতো আমি পরীক্ষা করে দেখেছিলাম ওই মেয়েটির অ্যাপেন্ডিক্স যথাস্থানে আছে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস রোগে ওর কোনোদিন অপারেশন হয়নি। ডক্টর উপাধ্যায়, এবার আপনি বলুন, অ্যাপেন্ডিক্স কি মানবদেহের এমন একটি প্রত্যঙ্গ যা কেটে বাদ দিলে আবার গজাতে পারে? দাড়ি, গোঁফ, মাথার চুল, হাত পায়ের নখ যেভাবে গজায়? না, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিলে তা পুনরায় গজাতে পারে না। এবার আপনি এ মামলার এক্সিবিট নম্বর 2 পরীক্ষা করে দেখুন। ও থেকে জানা যাচ্ছে পাটনা হাসপাতালের ডাক্তার শঙ্করী প্রসাদ জি রামপ্রসাদ পান্ডার কন্যা লক্ষ্মীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছিলেন। এখন আপনার বৈজ্ঞানিক পরীক্ষা নির্ভর সিদ্ধান্ত কি সন্দেহাতীত রূপে বলতে পারে যে গত পরশু যে পেশেন্টটিকে আপনি পরীক্ষা করেছিলেন, অর্থাৎ প্রতিবাদিনী ওই মেয়েটি এক্সিবিট 2 বর্ণিত পেশেন্ট নয়? হ্যাঁ, পারি। এই ভদ্রমহিলাকে ডক্টর শঙ্করী প্রসাদ অপারেশন করেননি, যার অর্থ রামপ্রসাদ শর্মার কন্যা লক্ষ্মী যাকে অপারেশন করা হয়েছিল সেই মেয়েটি এবং প্রতিবাদিনী পৃথক ব্যক্তি? নিঃসন্দেহে। দ্যাটস অল মিলর্ড। বাসু বলেন, মিলর্ড, আমার আর কোনো সাক্ষী নেই। রঞ্জন সরকারকে আমি সাক্ষী হিসেবে ডাকতে পারতাম, যেহেতু সে কিশোর বয়সে মিনতি রায়চৌধুরীকে ঘনিষ্ঠভাবে জানত। তাদের সেই কিশোর বয়সের রোম্যান্স এ মামলায় নথিভুক্ত হোক, সেটা আমি চাই না 3টি কারণে। প্রথমত, সে গোপন জীবনের কোনো তৃতীয় সাক্ষী নেই। দ্বিতীয়ত, রঞ্জনবাবু মিনতিকে বিবাহ করতে ইচ্ছুক, ফলে তার সাক্ষ্যের ততটা মূল্য হবে না। তৃতীয়ত, ইতিপূর্বেই সহযোগী এমন ইঙ্গিত করেছেন যে রামপ্রসাদ শর্মার স্বার্থ প্রণোদিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তাই আমি এমন একটি সাক্ষীকে অতঃপর হাজির করতে চাই যার বিরুদ্ধে আমার সহযোগী অন্তত উৎকোচ গ্রহণের অভিযোগ আনতে পারবেন না। একে রে বলেন, আপনি এই যে বললেন আপনার আর কোনো সাক্ষী নেই, আজ এখানে নেই মিলর্ড, আগামী অধিবেশনে তাকে পাবেন। আমার প্রস্তাব, আপনি এ মামলার পরবর্তী অধিবেশন অকস্থলে করুন, অর্থাৎ ওই দুর্লভ নিকেতনের দ্বিতলের বারান্দায়। ডেভিল অবিনাশবাবুকে দীর্ঘদিন ধরে চেনে। তার এভিডেন্স মোতাবেক সে লক্ষ্মীকে চেনে না। আমরা তাদের দুজনকে বাগানে পাঠিয়ে দেখতে পারি ডেভিল কি সাক্ষ্য দেয়। একেরে বলেন, পরিকল্পনাটা অদ্ভুত, কিন্তু আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? আমি আশা রাখি ওই তথাকথিত প্রবঞ্চক মেয়েটির আঙ্গুলি নির্দেশ ডেভিল তার অতি পরিচিত অবিনাশ চন্দ্রকে ছিঁড়ে ফেলবে। অ্যান্ড আই থ্রো দিস প্রপোজাল অ্যাজ এ চ্যালেঞ্জ। অবিনাশ মুখ কালো করে বসে থাকেন। তড়াক করে উঠে দাঁড়ান বিজন দত্ত। মিলর্ড, কি বলবো? সহযোগীর প্রস্তাব সিম্পলি হারিবেল। আমার মক্কেল একজন গ্ল্যাডিয়েটর নন। আর মানে উনি কি করে আশা করেছেন মাননীয় বিচারক একটা কুকুরের সাক্ষ্য গ্রহণ করবেন? এই কেড়ে হেসে বলেন, আই বেগ টু ডিফার উইথ দ্য কাউন্সিল। আমার নিজের একটি অ্যালসেশিয়ান আছে। কুকুর চরিত্র আমার ভালো মতো জানা। আমি ওই ডেভিলের সাক্ষ্যকে রীতিমতো গুরুত্ব দিতে চাই। যদি অবশ্য মিস্টার বাসু আমাকে নিশ্চিন্ত করেন যে ডেভিল ওদের কাউকে কামড়ে দেবে না। বাসু চট করে উঠে দাঁড়ান, বলেন, মিলর্ড, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি রামপ্রসাদের পালিতা কন্যাকে সে কিছু বলবে না। কিন্তু ডেভিল যাকে আজীবন ও বাড়িতে যাতায়াত করতে দেখেছে তার সম্বন্ধে আমি গ্যারেন্টি দিচ্ছি না। বরং আমার আশঙ্কা, আশঙ্কার কথা থাক। একেরে অবিনাশের দিকে ফিরে বলেন, এই বিষয়ে আপনি কি বলেন? অবিনাশ জবাব দিলেন। তার হয়ে তীব্র প্রতিবাদ জানালেন বিজন দত্ত। মিলর্ড, ইন্ডিয়ান আরবিট্রেশন অ্যাক্টে কুকুরের সাক্ষ্য নেওয়ার কোনো নজির নেই। এই কেড়ে হেসে ফেলেন। থ্যাংক ইউ অল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আরও মাসখানেক পরের কথা। রঞ্জন আর মিনতি এসেছে বাসু সাহেবকে নিমন্ত্রণ করতে। 7 দিন পরে রেজিস্ট্রি মতে ওদের বিবাহ। বাসু বলেন, মামলা তো জিতলে, সম্পত্তির দখলও পেলে, কিন্তু ভারে ভবানী কতটা ছিল? রঞ্জন বলে, সে আর এক রহস্য। সমস্ত বাড়িটা আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, গুপ্তধন উদ্ধার করতে পারিনি। এই সঙ্গে একটা গল্প বলি। মাস্টারমশাই আমাকে বারে বারে বলেছিলেন তার গুপ্তধনের চাবিকাঠি লুকানো আছে ওই দুর্লভ স্মৃতি মন্দিরে। তার চারপাশে আমরা ঘুরে দেখেছি, কিন্তু পাইনি, গুপ্তধন উদ্ধার করতে পারিনি। এই সঙ্গে একটা কথা বলি। মাস্টারমশাই আমাকে বারে বারে বলেছিলেন তার গুপ্তধনের চাবিকাঠি লুকানো আছে ওই দুর্লভ স্মৃতি মন্দিরে।
তার চারপাশে আমরা ঘুরে দেখেছি, কিছু পাইনি। ওই আলমারিতে আছে প্রাচীন প্রাচীন দলিলপত্র। বাসু পাইপটা ধরিয়ে বলেন, ভেরি ইন্টারেস্টিং। সংক্ষেপে বলতো কি কি প্রাচীন দলিলপত্র আছে? রঞ্জন নিজেও ইতিহাসের ছাত্র। আজ 1 মাস ধরে সে ডুবে আছে ওই নিয়ে। একটা বিস্তারিত বর্ণনা দিল সে। প্রাচীন দলিলের মূল স্তম্ভ একটি দিনপঞ্জিকা, 1842 থেকে 1868 পর্যন্ত। লেখক বংশের আদিপুরুষ দুর্লভ চন্দ্র রায়। হাতে তৈরি তুলট কাগজে খাগের কলমে লেখা, হস্তাক্ষর স্পষ্ট। প্রতিদিন পাশে তারিখ দিয়ে লেখা। দুর্লভচন্দ্র ছিলেন ব্রিটিশ পল্টনে। তার রচনায় তদানীন্তন ভারতবর্ষের একটি ছবি পাওয়া যায়। দিনপঞ্জিকায় পৃষ্ঠা সংখ্যা না থাকলেও প্রতি পৃষ্ঠার মাথায় তারিখ দেওয়া আছে, তাই কাগজগুলি বাঁধানো না হলেও ঠিকমতো সাজানো যায়। এছাড়া আছে দুর্লভচন্দ্রের পৌত্র অর্থাৎ গোকুলের পিতার খানাস্টেক ডায়েরি, কিছু বিক্রি কবলার দলিল, খান 10 পোস্টকার্ড ও খামের ভিতর চিঠি। সেগুলিতে পোস্ট অফিসের ছাপ 1868 থেকে 1894 পর্যন্ত। অধিকাংশের প্রাপক দুর্লভচন্দ্রের পুত্র বৃন্দাবন চন্দ্র রায়চৌধুরী। খান 5 খামের ওপর আছে অদ্ভুত কিছু সাংকেতিক চিহ্ন, যার অর্থ গ্রহণ করা হয় না। বাসু সাহেব নিশ্চুপ শুনে যাচ্ছিলেন। হঠাৎ সোজা হয়ে উঠে বসেন, বলেন, ও তোমার ঐতিহাসিকের কম্য নয়। আমাকে সমস্ত ব্যাপারটা দেখতে দাও তো। সাংকেতিক চিহ্ন মানে কিরকম চিহ্ন? একসার পুতুল, সংখ্যায় তারা 5 জন, অত্যন্ত ভারী করে নাচছে। আর আছে একটা জন্তু, কুকুর, বিড়াল অথবা খরগোশ। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। স্যার আর্থারের একটা ডিটেকটিভ গল্পের কথা মনে পড়ে যাচ্ছে আমার। ড্যান্সিং ডল বা ওই জাতীয় কি নাম, চলো তো দেখি। বাসু সাহেবকে ঠেকানো গেল না। তখনই তিনি হাজির হলেন দুর্লভ নিকেতনে। তারপর 3 দিন 3 রাত্রি তিনি ডুবে রইলেন ওই নথিপত্রে। যে 5খানি খামের ওপর ওই পুতুলের ছবি পেলেন, প্রথমেই তার ফটো তুলে নিলেন। সবগুলি খামই 1868 থেকে 1869 এর ভিতর ব্যবহৃত। যে কয়টির পোস্টাল ছাপ পড়া যায় তার তারিখ এবং চিঠির ভিতরের তারিখ মিলিয়ে বোঝা যায় গ্রামের চিঠির কোনো অদল বদল হয়নি। 5খানি পত্রের প্রাপকই হচ্ছেন দুর্লভচন্দ্রের পুত্র বৃন্দাবন চন্দ্র। সবগুলি খামের ছবি তো ছাপানো যায় না। খান 2 ছবি এখানে দেওয়া গেল যাতে পুতুল নাচের গোপন রহস্য বোঝা যায় কিনা তা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। 5টি খামে আছে 5টি করে পুতুল, আর সবশেষে একটি কুকুর। যেন মহাপ্রস্থানের পথে দ্রৌপদীর পতনের পর হাত ধরাধরি করে এগিয়ে চলেছেন পঞ্চপাণ্ডব। না, তাও নয়, ওরা সকলেই যে পুরুষ তা নয়। কখনো 3টি পুরুষ 2টি মহিলা, কখনো 2টি পুরুষ 3টি মহিলা। এটি আবার স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। 5খানি পত্রের প্রেরক বিভিন্ন ব্যক্তি। তাহলে ওই পুতুলখানির ছবি কে এঁকেছিলেন? বৃন্দাবন চন্দ্র। কেন? ওরা কি কথা বলতে চায়? তৃতীয় দিনে রঞ্জন এসে প্রশ্ন করে, কিছু পেলেন স্যার? বাসু বলেন, একটা বিরাট অসঙ্গতি আমার নজরে পড়েছে। কি বলুন তো? কোথায়? শেষ 3টি পৃষ্ঠায়, 1 জুন থেকে 3রা জুন পর্যন্ত পড়ে যাও। রঞ্জন দিন পঞ্জিকাটির শেষ 3টি পৃষ্ঠা পড়তে থাকে। বুধবার 1 জুন 1868। অতপর একদা দুর্গের পতন হইল। পরীক্ষা অতিক্রম করত ফেরঙ্গ সৈন্য পিপিলিকা শ্রেণীবৎ দুর্গ মধ্যে প্রবেশ করিল। নবাব সম্মুখ যুদ্ধে নিহত হইলেন। নবাবজাদাকে আমরা বন্দী করিলাম। মন্দভাগিনী নবাবজাদি এবং হারেমের অভ্যন্তরস্থ মুসলমান মহিলাদিগের ভাগ্যে কি ঘটিল তদ্বৃত্তান্ত লিপিবদ্ধ করা বাহুল্য মাত্র। মেজর ম্যাকফার্লন অতপর দুর্গাধিপের পদ অধিকার করত আদেশ করিলেন। সিপাহীগণ দুর্গের প্রতিটি প্রকোষ্ঠ ও প্রত্যন্ত ভাগ তন্ন তন্ন করিয়া অনুসন্ধানের প্রবৃত্ত হোক। তাহাই হইল। পরন্তু নবাব সাহেবের অতুল হীরা মুক্তা মাণিক্যের সন্ধান কেহই পাইল না। অবশেষে দুর্গাধীপ বৃথা অন্বেষণে ক্ষান্ত হইলেন। পরন্তু আমার হৃদয়ে ঝটিকা বিক্ষুব্ধ অর্ণবের ন্যায় অশান্তই রহিয়া গেল। আমি নিরন্তর চিন্তা করিতে লাগিলাম, ইহা কি প্রকারে সম্ভব? নবাবকে দুর্গ মধ্যে আমরা 3 দিক হইতে বেষ্টন করিয়াছিলাম। চতুর্থ দিকে খরস্রোতা যমুনা নদী। ফলে নবাব ওই নত্ররাজি কোথায় লুক্কায়িত করিতে পারেন? ওই সময় আমার লক্ষ্য হইল নবাব সাহেবের দিনপঞ্জিকাটি
সর্বসাধারণের চক্ষুর সম্মুখে অনাদৃত অবস্থায় নিরন্তর বিরাজমান। আমার সন্দেহ জন্মিল, হয়তো নবাব সাহেব তাহার দিল্লিপিতে কোনো ইঙ্গিত রাখিয়া গিয়াছেন। ওই গ্রন্থটি অত্যন্ত বিশুদ্ধ উর্দুতে লিখিত। সে দিনলিপি পাঠে অনুধাবন করা যায় নবাব সাহেব সাতিশয় পণ্ডিত ব্যক্তি ছিলেন। ফার্সি, আরবি ও সংস্কৃতের ভুরি ভুরি উদ্ধৃতিতে তাহার পাণ্ডিত্যের স্বাক্ষর বিরাজমান। লক্ষ্য করিয়া দেখিলাম দিনপঞ্জিকার অত্যন্ত সহজ, সরল ও অর্থবহ। শুধুমাত্র শেষ পৃষ্ঠাটি যেন বাতুলের রচনা। উক্ত শেষ পৃষ্ঠার প্রথমেই নবাব সাহেব একটি ফার্সি উদ্ধৃতি দিয়াছেন, দিওয়ান হাফিজের একটি বয়েত, তৎপরে একটি সংস্কৃত শ্লোক, পরন্তু তাহার পরের অংশ সম্পূর্ণ কণ্টকাবৃত। আমি অতঃপর নবাব সাহেবের দিনপঞ্জিকার শেষ পৃষ্ঠাটি হুবহু নকল করিয়া দিতেছি, অর্থাৎ সংসারে তস্কর নিদ্রাগত হয় নাই, তাহা হইতে নির্ভয় থাকিও না। আজ যদি সে তোমাকে অপহরণ না করে, করল তো সে করবেই। দিওয়ান হাফিজের এ সাবধানবাণী বিস্মিত হইয়াছিলাম। তস্কর এতদিন আসে নাই, তাই নিশ্চিন্ত ছিলাম। অদ্য সে আমাকে অপহরণ করিতে আসিয়াছি। অদ্য প্রাতে পণ্ডিতজি কুমার সম্ভব পাঠ আরম্ভ করিলেন। প্রথম শ্লোকটি উচ্চারণ করিয়াছেন মাত্র, অর্থাৎ অস্তুরৎসাং দেশি হিমালয় নাম নগাধিরাজ। তখনই ভগ্নদূত আসিয়া সংবাদ দিল, সফদরজং বার্তা পাঠাইয়াছেন, ফেরঙ্গ সৈন্য ইসলামপুরের দুর্গ দখল করিয়া এই দিকে অগ্রসর হইতেছি। তৎক্ষণাৎ সভাভঙ্গ হইল। আত্মরক্ষায় সচেষ্ট হইলাম। আমি মুসলমান, ইসলামের জন্য যুদ্ধে প্রাণ দিব, ইহাতে ভীত নহি। কিন্তু বেগমদিগের কি অবস্থা করিব? একজন বিশ্বস্ত কর্মচারীকে আদেশ করিলাম বেগমদিগকে সন্নিকটস্থ রদনখুম গ্রামে পৌঁছাইয়া দিতে। খোদা সহায় হইলে তাহারা ওই পথে অযোধ্যায় চলিয়া যাইবে। অযোধ্যার নবাব তাহাদিগকে আশ্রয় দিবেন। পরন্তু আমার এই অতুল ঐশ্বর্য রাশির কি ব্যবস্থা করিব? তৎক্ষণাৎ তাহাও লুক্কায়িত করিলাম। একমাত্র নবাবজাদা শাহ মেহবুবের তাহার সন্ধান জানিল, পরন্তু দুর্গা রক্ষার সময় প্রাণাধিক পুত্র মেহবাবুও নিহত হইতে পারে। সেজন্য আমার ভবিষ্যৎ বংশীয় দিগের উদ্দেশ্যে এই বজ্রকূট সাবধানবাণী লিপিবদ্ধ করিয়া যাইতেছি। অবধান করো, শত্রুদলে আমি ম্লেচ্ছ সিপাহী দেখিতে পাও, তখন শুধু প্রথম 5টি সৈন্যকে আক্রমণ করিবে, তাহাদের শিরচ্ছেদ করত ছিন্নমূল সংগ্রহ করিবে। অপরপক্ষে যদি শুধুমাত্র কাফের সৈন্য আক্রমণ করে, তখন শ্রেণীবদ্ধ সৈন্যদলের প্রথম 4 জন সৈন্যকে অতিক্রম করত 5ম সৈন্যকে আক্রমণ করিবে। পরন্তু প্রথম ও দ্বিতীয় কাফের সৈনিক দিগকেও সম্পূর্ণ অবহেলা করিবে না। এই আমার নির্দেশ। খোদা হাফেজ। বৃহস্পতিবার 2 জুন 1868। তিনি এরূপ প্রলাপোক্তি করিলেন কেন? নিশ্চয়ই উহার অভ্যন্তরে কোনো গুপ্ত সংকেত আছে। তাহা কি? চিন্তা করিতে করিতে বিদ্যুৎ চমকের ন্যায় আমার নিকট ওই গূঢ় সংকেতের অর্থ নিশাবসানে সূর্যোদয়ের মতো প্রতীয়মান হইল। কি মূর্খ আমি! নবাব সাহেব আদৌ প্রলাপোক্তি করেন নাই। অতি সুকৌশলে তিনি তাহার ভবিষ্যৎ বংশীয় দিগের হিতার্থে গুপ্তধনের নির্দেশ ওই উপদেশে গোপনে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ম্লেচ্ছ সিপাহী ও কাফের সিপাহী শব্দদ্বয়ে তির্যক অর্থে গ্রহণযোগ্য। ম্লেচ্ছ সিপাহী অর্থে দিওয়ান হাফিজের ওই বয়েত, যাহার প্রথম 5টি শব্দ হইতেছে রহজনে দহর ন খুব তস্ত ম সত্য। তাহাদের শিরচ্ছেদ করত, অর্থাৎ প্রথম অক্ষরগুলি গ্রহণ করত। যে শব্দ পাই তাহা র দ ন খু ম। কিমাশ্চর্যম! সেটি পার্শ্ববর্তী গ্রাম, যে গ্রামে বেগম সাহেবাগণ পলায়ন করিয়াছেন। অতঃপর কাফের সৈন্যদলের অর্থাৎ সংস্কৃত শ্লোকটির প্রথম 4টি শব্দ অতিক্রম করত 5ম শব্দটি হইতেছে নগাধিরাজ। কূটচক্র ভেদ করিয়া আমার সর্বাবয়বে রোমাঞ্চ হইল। অতঃপর মেজর ম্যাকফার্লন সাহেবের নিকট দিবস সত্রদয়ের নিমিত্ত অনুপস্থিতির আর্জি পেশ করিলাম। বলিলাম, নিকটেই আমার একজন আত্মীয় আছেন, তাহার সহিত সাক্ষাৎ করিতে চাহি। ছুটি মঞ্জুর হইল। আমি একাকী ওই রদনখুম গ্রামে উপনীত হইলাম। নগাধিরাজ মন্দিরের চতুর্দিকে 2 দিবস বৃথা অন্বেষণ করিলাম। কোনো সংকেত দৃষ্টিগোচর হইল না। ওই সময় নিরন্তর চিন্তা করিতে করিতে বিদ্যুৎ চমকের ন্যায় স্মরণ হইল, নবাব সাহেবের আরও একটি নির্দেশ ছিল, যাহা এ যাবৎকাল আমি গ্রাহ্য করি নাই। তিনি বলিয়াছিলেন, প্রথম ও দ্বিতীয় কাফের সৈন্যদ্বয়কেও সম্পূর্ণ অবহেলা করিও না। সেই 2টি শব্দ হইতেছে অস্তুত্তর সাং দিশি, অর্থাৎ উত্তর দিকে আছে। আমি নগাধিরাজ মন্দির হইতে উত্তর অভিমুখে চলিতে শুরু করিলাম। লক্ষ্য হইল সেই দিকে গ্রাম্য পথ নাই।
বিজন অরণ্য। তাহা হোক, আমি সেই অরণ্যে প্রবিষ্ট হইলাম। এতক্ষণে দেখিলাম ঘন পত্রগুল্ম কণ্টকীর্ণ সেই অরণ্যের অভ্যন্তরে সম্প্রতি মনুষ্য গমনের চিহ্ন রহিয়াছে। দুই একটি বৃক্ষশাখা কিছুদিন পূর্বেই কেহ ছেদন করিয়া অরণ্যে প্রবেশ করিয়াছিল। ওই সংকেত চিহ্ন লক্ষ্য করিতে করিতে প্রায় অর্ধকোশ অতিক্রম করত একটি উন্মুক্ত স্থান দৃষ্টিগোচর হইল। এই স্থান বাহির হইতে কিছুতেই লক্ষ্য হইবে না। দেখিলাম প্রায় 4 হস্ত পরিমিত বর্গক্ষেত্র লতাগুল্মাদি পরিষ্কৃত। সেই স্থলে সম্প্রতি কে বা কাহারা একটি গর্ত মৃত্তিকা দ্বারা বন্ধ করিয়াছে। আমার রোমাঞ্চ হইল। বুঝিলাম গন্তব্যস্থলে উপনীত হইয়াছি। দিবাভাগে খনন করিতে সাহসী হইলাম না। স্থানটি অন্তরে চিহ্নিত করিয়া অরণ্য হইতে নির্গত হইলাম। গ্রামে গিয়ে একটি খনিত্র সংগ্রহ করিয়া নগাধিরাজ মন্দিরে অপেক্ষা করিতে লাগিলাম। ক্রমে সন্ধ্যা হইল। জ্যোৎস্নাত লোকিত রাত্রি। প্রথম প্রহরে শিবাকুলের সংকেত পাইয়া নগাধিরাজ মন্দিরে আগমন পূর্বক আমি খনিত্রসহ অকস্থলে পুনরাবির্ভূত হইলাম। 3 দণ্ডকাল নিরন্তর কায়িক পরিশ্রমে মনুষ্যদেহ পরিমাণ গর্ত খনন করিতে অম্মদেহে শ্রমজল নির্গত হইল। তদনন্তর কোনো কঠিন ধাতব পদার্থে আমার খনিত্র প্রতিহত হইল। একটি মঞ্জুষা পাইলাম। তাহা উন্মোচন করিতেই ক্ষীণ জ্যোৎস্নাতলোকে নবাব সাহেবের অতুল ঐশ্বর্যরাশি ঝলমল করিয়া উঠিল। আমি বজ্রাহত হইয়া গেলাম। এক্ষণে আমার সমস্যা এই অতুল ঐশ্বর্য। শুক্রবার 3 জুন 1968। সমভিব্যাহারে কি প্রকারে স্বদেশে প্রত্যাবর্তন করিব, কি প্রকারে ওই হীরামুক্ত মাণিক্য মোহর ও টঙ্কায় রূপান্তরিত করিব। যদ্যপি তাহা সংগোপনে করিতে সক্ষম হই, তাহা হইলে শুধু আমি নহি, অস্মদবংশীয় অধস্তন সপ্তপুরুষ শতাধিক বৎসরকাল বিনা আয়াসে স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করিতে পারিবে। নবাব সাহেব আমাকে যে শিক্ষা প্রদান করিয়াছেন, তাহা আমি কদাচ বিস্মিত হইব না। আমিও চৌর তস্কর হস্ত লাঘব দিগের এবং স্বার্থলোলুপ আত্মীয় পরিজনের লোলুপ দৃষ্টি হইতে আমার এই গুপ্তধন একই প্রকারে কৌশলে লুক্কায়িত রাখিব। আমি উর্দু, ফার্সি, সংস্কৃত ভাষা শিক্ষা করিয়াছিলাম বলিয়াই ওই বজ্রকূট সমস্যা ভেদ করিতে সফলকাম হইয়াছি। ইহা জননী সরস্বতী দেবীর আশীর্বাদ। এ সম্পত্তি আমিও অশ্বদ বংশীয় পুত্র, পৌত্র, প্রপৌত্রের উদ্দেশ্যে রাখিয়া যাইব। এই দিনপঞ্জিকাতেই রাখিব আমার নির্দেশ। বজ্রকূট সমস্যার সমাকীর্ণ। আমার মৃত্যুর পরে এই দিনপঞ্জিকাও সর্বসমক্ষে বিরাজমান থাকিবে, যেমন ছিল নবাব সাহেবের দিনলিপি। কেহ দৃকপাত করিবে না। পরন্তু যদি কেহ যত্নবান হইয়া যথোচিত অনুসন্ধান করে, যদি তাহার পাণ্ডিত্যে যথেষ্ট অধিকার থাকে, তবে সেও অতুল ঐশ্বর্যের অধিকারী হইবে, নচেত নহে। এক্ষণে আমি অশ্বদ বংশীয় দিগের উদ্দেশ্যে এই অন্তিম নির্দেশ রাখিয়া যাইতেছি। অবধান করো। রুবায়েত ই ওমর খৈয়াম, গিয়াসুদ্দিন আবুল ফাত ওমর বিন ইব্রাহিম আল কাইমিক, কুজা নামা। Shapes of all sorts and sizes, great and small, that stood along the floor and by the wall, and some loquacious vessels were, and some listened, perhaps, but never talked at all. Said one among them, surely not in vain, my substance of the common earth was ta'en. অলমিতি শিব শম্ভু। রঞ্জন থামতেই বাসু সাহেব বলেন, এবার বলো ঐতিহাসিক অসঙ্গতিটা কি? রঞ্জন মাথা নেড়ে বললে, না, অসঙ্গতি কিছু নেই। একটিমাত্র বর্ণাশুদ্ধি আমার নজরে পড়েছে। দুর্লভচন্দ্র 8 লিখতে এক জায়গায় 9 লিখেছেন। উনি 1868 লিখতে ভুলে 1968 লিখেছেন। দেয়ার লাইজ দ্য ক্লু। লেখক ভুল লেখেননি, সালটা ঠিকই আছে, নির্ভুল। কি বলছেন স্যার? ঠিক আছে মানে? দুর্লভচন্দ্র তো 100 বছর আগেকার যুগের মানুষ। 1968 সালটা ভুল নয়? না, নয়, কারণ শেষ পৃষ্ঠার লেখক দুর্লভচন্দ্র নন, তোমার হবু দাদা শ্বশুর গোকুলচন্দ্র। ওটা মাত্র 8 বছর আগেকার লেখা, বুঝলে? রঞ্জন হেসে ওঠে, বলে, এটা কি বললেন বাসু সাহেব? দেখছেন না, কাগজ এক, হাতের লেখা এক, এমনকি পূর্ব পৃষ্ঠা থেকে পারম্পর্যটুকু পর্যন্ত বজায় আছে। 8 লিখতে ভুলে 9 লেখা হয়েছে বলে। বাসু ঘন ঘন মাথা নাড়েন। ভুল নয় মাই ডিয়ার ফ্রেন্ড, এটা ইচ্ছে করে করা কারচুপি। সবটাই গোকুলচন্দ্রের কীর্তি। তিনি একই রকম কাগজ জোগাড় করেছেন, একই কালিতে,
একই ভাষায় একই হাতের লেখায় ওই শেষ পৃষ্ঠাটি লিখেছেন। এমনভাবে মূল পাণ্ডুলিপিতে সাজিয়ে রেখেছেন যে বোঝাই যায় না ওটা প্রক্ষিপ্ত। এমন মনে করার হেতু গোকুলচন্দ্র বলতে চেয়েছেন, খামের উপর আঁকা ওই নৃত্যরত পুতুলের শাড়ি লোকাসিয়াস অর্থাৎ ব্যঙ্গয়। সোজা কথায় ওরাই নির্দেশ দেবে কোথায় তিনি তার সম্পত্তি লুকিয়ে রেখে গেলেন। গোকুল বলছেন, সৃষ্টিকর্তা কুম্ভকার ওই পুতুলগুলি নিরর্থক সৃষ্টি করেননি, শিউলি নট ইন ভেইন। রঞ্জন বাধা দিয়ে বলে, আমি সে কথা বলছি না, আমি জানতে চাইছি আপনি কি কারণে অনুমান করছেন। অনুমান নয় রঞ্জন, এ আমার স্থির সিদ্ধান্ত। একাধিক কারণে ধরা পড়ে গেছেন গোকুলচন্দ্র। না, ভুল বললাম, তিনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন, কারণ তার সেটাই ছিল উদ্দেশ্য। তার ভাষায়, যাহার পাণ্ডিত্যে প্রকৃত গভীরতা আছে সে যেন বুঝিতে পারে। নাও লুক হিয়ার। প্রথম দুটি পৃষ্ঠার সঙ্গে শেষ পৃষ্ঠার একটা প্রকাণ্ড পার্থক্য আছে, বানানে। প্রথম দুটি পৃষ্ঠায় বানান আছে সর্বসাধারণ, কর্মচারী, নির্দেশ, তির্যক, ঐশ্বর্য, প্রত্যাবর্তন ইত্যাদি। অথচ শেষ পৃষ্ঠায় বানান আছে আশীর্বাদ, নির্দেশ, ঐশ্বর্য, সর্বসমক্ষে। অর্থাৎ শেষ পৃষ্ঠার লেখক রেফের পর দ্বিত্ব বর্জন করেছেন। এটা বর্তমান শতাব্দীতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত আইন অনুসারে। এখন আমাকে বুঝিয়ে দাও দেখি, 1868 সালের লেখক ওই বানানের শেষ পৃষ্ঠাটা কেমন করে লিখেছেন? তিনি কেমন করে জানলেন পরের শতাব্দীতে বিশ্ববিদ্যালয় রেফের পর দ্বিত্ব বর্জন করবেন? এতবার বানান ভুল করার মানুষ তো তিনি নন। রঞ্জন বলে, আশ্চর্য, এটা তো খেয়াল হয়নি। এ থেকে প্রমাণ হয় আপনি যথার্থ পণ্ডিত, আমি পণ্ডিত অমান্য। না রঞ্জন, আমি অপরাধ বিজ্ঞান নিয়ে আছি, তাই ওসব বিষয়ে আমার নজরটা তীক্ষ্ণ। দ্বিতীয়ত দেখো, যে উদ্ধৃতিটা দেওয়া হয়েছে সেটা ওমর খৈয়ামের ফিটজেরাল্ড কৃত অনুবাদ। ওটা 1868 সালে লেখা অসম্ভব। কেন অসম্ভব? এডওয়ার্ড ফিটজেরাল্ডের কবিতাগুচ্ছ প্রথম প্রকাশিত হয়েছিল 1860 সালে। ঠিক কথা, কিন্তু প্রথম কয়েক বছর দুনিয়া তার খবর জানত না। পর বৎসর কবি রসেটি এবং কবি সুইনবার্ন ওই কবিতাগুচ্ছ পড়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, তবু তার যথেষ্ট প্রচার হয়নি। গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ হয়েছিল 8 বছর পরে, তখন দুনিয়া সে খবর পায়। মানলাম, কিন্তু এমনও তো হতে পারে যে প্রথম সংস্করণের পরে একটি কপি কোনো ইংরেজের মাধ্যমে ভারতবর্ষে এসেছিল 1868 সালের আগেই। হয়তো দুর্লভচন্দ্র তখনই সে কাব্যগ্রন্থ পড়েছিলেন। তিনি ছিলেন প্রগাঢ় পণ্ডিত। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, ইংরেজি, বাংলা 6টি ভাষায় অধিকার ছিল তার। মাসু সাহেব বলেন, মাই ডিয়ার ঐতিহাসিক, ওর রাজ্যটা আমার ইখতিয়ারে। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র। এডওয়ার্ড ফিটজেরাল্ডের যে উদ্ধৃতি ওখানে দেওয়া হয়েছে সেটা তার কাব্যগ্রন্থের প্রথম ও শেষ সংস্করণ থেকে হুবহু নকল করা এবং তার প্রকাশকাল 1868 সালের পরে। রঞ্জন বলে, তার মানে ওই পুতুলগুলো সবাক, ওরা কিছু বলতে চায়? ঠিক তাই রঞ্জন, ওই পুতুলগুলি বলতে চায় এই যুগে রদমুখুম গ্রাম আছে কোন পথের বাকি, সেখানকার নগাধিরাজ মন্দিরের আধুনিক নামটা কি? খোঁজো খোঁজো রঞ্জন, খোঁজো। হীরা, মুক্তা, পান্না, জহরতের পসরা সাজিয়ে ওই পুতুলগুলো আনন্দে নাচছে। কান পেতে শোনো, ওরা কি বলতে চায়। কুম্ভকার বৃথায় ওদের ওভাবে সাজায়নি, শিওরলি নট ইন ভেইন। রঞ্জন বললে, ঠিক পারব, নিশ্চিত শুনতে পাবো ওরা কি বলতে চায়। এরপর কদিন ধরে রঞ্জনের চোখে ঘুম নেই। সবসময়ই তার চোখের সামনে একসার বিলাতি পুতুল নাচছে। তারা মোটা সরু, বেটে ঢ্যাঙা, কেউ ছড়ি হাতে বেড়াতে যাচ্ছে, কেউ বা তরোয়াল হাতে লড়াই করতে চলেছে। সংখ্যায় ওরা 5 জন, কখনো 4টি ছেলে 1টি মেয়ে, কখনো 3টি ছেলে 2টি মেয়ে। ওরা 5 জনে কি এমন কথা বলতে পারে? ধরা যাক ওরা 5টি সংখ্যা বলছে, 1, 7, 3, 5, 8, কিংবা 5টা অক্ষর প, ক, শ, ন, ধ। তা থেকে কেমন করে বোঝা যাবে গোকুলচন্দ্র কোথায় তার গুপ্তধন রেখে গেছেন? কিভাবে রেখেছেন? মোহরের থলি,
এক কৌটা হীরা মুক্তা, একতারা কোম্পানির কাগজ, কোথায় সেটা পুঁতে রেখেছেন? স্মৃতি মন্দিরের উত্তরে না দক্ষিণে, 10 হাত দূরে না 50 হাত দূরে, কত গভীরে? অসম্ভব। কিন্তু না, নবাব সাহেব তো মাত্র 3টি শব্দে ব্যঙ্গয় হতে পেরেছিলেন, দিয়েছিলেন পূর্ণ নির্দেশ। 3টি মাত্র শব্দে, রদনখুম, নগাধিরাজ আর উত্তরসাং দিশি। গোকুল 3-এর পরিবর্তে 5টি শব্দ ব্যবহার করেছেন, তাহলে কেন পারবেন না? শব্দ, ওরা 5 জন 5টি শব্দই তো, নাকি অক্ষর অথবা সংখ্যা? সব গুলিয়ে যায় এবার। পুতুলগুলোর একটা সাদৃশ্য ওর নজরে পড়েছে অবশ্য। শেষ 2 জন অর্থাৎ চতুর্থ ও পঞ্চম পুতুল দুটি পরস্পরের দিকে হাত বাড়িয়ে যেন করমর্দন করতে চাইছে, কিন্তু ওদের হাতে হাত ঠেকেনি। তার মানে কি? আরও সাদৃশ্য আছে। দ্বিতীয় পুতুলটি প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহিলা এবং প্রথমটি পুরুষ, আর মনে হচ্ছে দ্বিতীয় পুতুল প্রথমটির কাঁধে খোঁচা মেরে কিছু একটা বলতে চায়। কি বলতে চায় সে? রঞ্জন প্রায় পাগল হতে বসেছে। আরও 3 দিন পরের কথা। বাসু সাহেবের গাড়িটা এসে দাঁড়ালো দুর্লভ নিকেতনের সামনে। গাড়ি থেকে নেমে বাসু সাহেব হাঁক পারলেন, ওহে বাবা শিবনাথ, গাড়িতে একটা ফ্লুরির কেক আর ফুলের তোড়া আছে, নামিয়ে নিয়ে এসো তো হে। মিনতি ছুটতে ছুটতে নেমে আসে দ্বিতল থেকে। পিছন পিছন নেমে আসে ডেভিল। মিনতি বলে, হায় ভগবান, আপনি এখানে? আর আপনার সাগরেদ গেছে আপনার বাড়িতে? কে? রঞ্জন? কেন? আমি তো রোজই সকালে এখানে আসি। ইতিমধ্যে যে একটা দারুণ ব্যাপার হয়েছে, ও সমস্যাটার সমাধান করে ফেলেছে। ও নাকি বুঝতে পেরেছে পুতুল নাচের ভাষা। থমকে দাঁড়িয়ে পড়েন বাসু। বলেন, সে কি? কখন? এই তো আধ ঘন্টা আগে। স্মৃতি মন্দির থেকে ছুটতে ছুটতে এলো, ইউরেকা ইউরেকা বলে চিল্লাতে চিল্লাতে। তারপরেই পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে ছুটে বেরিয়ে গেল আপনাদের বাড়ির দিকে, একটা ট্যাক্সি নিয়ে। সে কি বুঝতে পেরেছে তা বলেনি? আমাকে পাত্তাই দিল না, শুধু বললে ইউরেকা ইউরেকা। ছেলেটা ভোগাবে দেখছি, তাকে যে এখনই দরকার। ভয় নেই, এখনই আসবে সে। ও ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাওয়ার পর দেখি সে মানিব্যাগ নিয়ে যায়নি। অগত্যা ওই ট্যাক্সিতে তাকে বাড়ি ফিরতে হবে ভাড়া মেটাতে। অহেতুক অনেকগুলো টাকা অর্থদণ্ড হবে তার। বাসু বিচিত্র হেসে বলেন, অনেকগুলো টাকা? তুমি জানো তোমরা আজ কত টাকার মালিক? না, কেন? আপনিও কি ইউরেকা শোনাবেন নাকি? তাই শোনাবো মিনতি, তাই শোনাবো মিনতি। তোমাদের হীরামুক্তার কিছু সন্ধান পেয়েছি। ইতিমধ্যে বাজারে তা যাচাইও করেছি। যে কয়টি সন্ধান পেয়েছি তার বর্তমান বাজার দর 1,17,000 টাকা। মিনতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কি বলছেন? কিসের দাম? কি পেয়েছেন? বাসু সাহেব জবাবে কিছু বলার আগেই গেটে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। রঞ্জন ছুটতে ছুটতে এসে বলে, এই যে আপনি। পেয়েছি স্যার। পুতুলগুলো কি বলতে চায় তা বুঝতে পেরেছি। বাসু বলেন, আশ্চর্য, তুমি তো তাহলে আমাকে হারিয়ে দিলে রঞ্জন। আমি যে রহস্য এখনও ভেদ করতে পারিনি। কি বলছে পুতুলগুলো? মিনতি বলে, সে কি? তাহলে কেমন করে বুঝলেন ওর দাম 1,17,000 টাকা? রঞ্জন জানতে চায়, কিসের দাম? কিসের তা বলছি, আগে তুমি বলো দেখি পুতুলগুলো কি বলছে। পুতুলগুলো বারে বারে একই কথা বলছে। তার কি অর্থ তা আমি জানি না। ওরা বলছে সিলমোহর। সিলমোহর? হতেই পারে না। সিলমোহর? হ্যাঁ, সিলমোহর, স্ট্যাম্প। লাফিয়ে ওঠেন বাসু। কিন্তু তুমি কেমন করে বুঝলে ওরা সবাই বলছে স্ট্যাম্প? রঞ্জন বুঝিয়ে বলে, লক্ষ্য করে দেখুন, ওদের টুপিগুলো বিভিন্ন ধরনের। কারো হাতে ছাতা, কারো তলোয়ার, কারো বা লাঠি। ওরা মোটা সরু, ছেলে মেয়ে, কখনো ডাইনে ফেরা কখনো বায়ে। ওদের আকার আকৃতি, লিঙ্গ, পায়ের মুদ্রা, কোথাও কোনো সাদৃশ্য নেই, সামঞ্জস্য নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রতিটি পুতুলের স্থান মাহাত্ম্যে হাতের মুদ্রা অভিন্ন।
অর্থাৎ প্রথম খামের 1 2 3 4 এবং 5 নম্বর পুতুলে মুদ্রা দ্বিতীয় খামের ওই পুতুলের হাতের মুদ্রার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাই নয়? কিন্তু তাতে কি হলো? হলো এই যে ওরা সিমাফোর সিগন্যালিং কোডে 5টি অক্ষর জানাচ্ছে। আমি ছোটবেলায় স্কাউট ছিলাম, তাই সিগন্যালিং শিখেছিলাম। সব স্কাউটকে শিখতে হয়। সিমাফোর আইন অনুসারে ওদের অবশ্য সামনে ফিরে সোজা হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু তাহলে ওরা সহজে ধরা পড়ে যায়। তাই গোকুলচন্দ্র ওদের ওইভাবে নাচিয়েছেন। বাসু বলেন, শুধু পুতুলদের নয়, আমাদেরও। কিন্তু ওরা 5 জনে কি বলছে? বলছে 5টি অক্ষর STAMP। আমি ভেবেছিলাম তার অর্থ সিলমোহর। আপনি বলছেন না, ডাক টিকিট। কিন্তু কেন? ডাক টিকিট কেন? বাসু বলেন, ইয়াং ম্যান, এতদিনে তুমি প্রফেসর গোকুলচন্দ্রের নাতজামাই হওয়ার যোগ্যতা অর্জন করেছ। আর ঘণ্টাকতক চেষ্টা করলেই তুমি চূড়ান্ত সমাধানে পৌঁছাতে। আমি পুতুলের ভাষাটা ধরতে পারিনি, আমি সমাধানে পৌঁছেছি অন্যভাবে। আমার প্রথম সন্দেহ জাগে গোকুলচন্দ্রের নোট বইতে একটি ঠিকানা দেখে, স্ট্যানলি গিবন্স LTD, রোম্যান্স হাউস, 399 স্ট্র্যান্ড, লন্ডন, WC2। খোঁজ নিয়ে জানলাম ওই প্রতিষ্ঠান সুদুর্লভ ডাকটিকিট কেনাবেচা করে। তখনই দুটি জিনিস খেয়াল হলো। 1 নম্বর, ডাকটিকিটের উপর ডাকঘরের ছাপ পড়েনি। এটা কেমন করে সম্ভব? বাবু বৃন্দাবন চন্দ্র ডাকে চিঠি পেলেন, অথচ খামের ওপর ডাকঘরের ছাপ নেই কেন? তোমরা জানো অব্যবহৃত ডাকটিকিটের মূল্য বেশি। তারপরেই খেয়াল হলো ডাকটিকিটে রানী ভিক্টোরিয়ার মাথাটা উল্টো করে ছাপা। তারপর দেখি ডাকটিকিটে 3টি অক্ষর EIC, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাজ্জব! চিঠির তারিখ 1868 সালের, অর্থাৎ কোম্পানির আমল শেষ হবার 10 বছর পর। সে সময় নিশ্চয় ডাকঘরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাকটিকিট বিক্রি হতো না। তখনই খোঁজ নিয়ে দেখলাম ওই গোলাকৃতির টিকিট দুটি সর্বপ্রথম ভারতীয় ডাকটিকিট। ওর বর্তমান বাজার দর 16,000 টাকা। ইংরেজি খামে চৌকো আধখানার টিকিটখানির দাম 8,000 টাকা। আর সবচেয়ে দামি হচ্ছে ওই রানী ভিক্টোরিয়ার উল্টো করে ছাপা 4 আনার টিকিটখানি। ওই একখানা টিকিটের দাম 80,000 টাকা। 80,000 টাকা? কেমন করে জানলেন? ন্যাশনাল লাইব্রেরির 383.22085/G352 নম্বর গ্রন্থের 193 নং পৃষ্ঠায়। ভুলে উল্টোভাবে ছাপা এমন টিকিট মাত্র খানকতক আছে পৃথিবীতে। দৃষ্টিশক্তি চিরতরে খোয়াবার নোটিশ পেয়ে গোকুলচন্দ্র বিলাত থেকে ওই দুর্লভ ডাক টিকিটগুলি সংগ্রহ করেন। সর্বসমক্ষে তা ফেলে রাখেন কূট কৌশলে দিনলিপিতে ওই নির্দেশ দিয়ে। অবিনাশ হাতে পেলেও তার অর্থ বুঝত না। অদ্ভুত কৌশল করেছিলেন তোমার দাদা শ্বশুর। ট্যাক্সি ড্রাইভার এসে দাঁড়ায়, জানায় তার ভাড়া উঠেছে 21 টাকা। মিনতি তাকে 3খানা 10 টাকার নোট দিয়ে বলে, তোরা নিয়ে আপ রাখ দিজিয়ে। সর্দারজির হাটা এত বড় যে দাড়িগোফের জঙ্গলের ভিতর দিয়েও তা দেখা গেল স্পষ্ট। মস্ত সালাম করে সে বিদেয় হলো। বাসু বলেন, এটা কিম প্রকার ব্যবস্থা মিন্টি দিদি? অবধান করো, ট্যাক্সি চালকের ক্ষেত্রে নয়, টঙ্কা বকশিস এবং অসমদীয় ক্ষেত্রে 1 টঙ্কা ফি। মিনতি হাসতে হাসতে বলে, আপনাকে আমার সর্বস্ব দিলেও যে ঋণ শোধ হবে না। বলুন, কি প্রণামী দেব? আপাতত তোমাদের ওই ওয়েডিং কেক থেকে একটা ম্যাগনাম সাইজ কর্তৃতাংশ। রঞ্জন লাফিয়ে ওঠে, ওয়েডিং কেক? বাই জোব, কাল না আমাদের বিয়ে? মিন্টি, তোমার মনে ছিল? মিনতি বাসু সাহেবের দিকে ফিরে মুচকি হেসে বললে, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। এতদিনে ঐতিহাসিক মশায়ের মনে পড়েছে আগামীকাল আমাদের জীবনে একটি চিহ্নিত খণ্ডকাল। শিবনাথ ততক্ষণে প্রকাণ্ড একটা ফুলের তোড়া আর কেকের প্লেটটা নামিয়ে রাখছে সেন্টার টেবিলে।